গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইড চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আর যারা যারা ভিডিওটি প্রথম দেখছো তারা যেন সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ, আর কমেন্ট করো, পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সহজেই পেয়ে যাও। আর দেখো, এই যে আমার অপরিচিতা গাছটায় আবার কতগুলো ফুল ফুটেছে। প্রথম যখন নিয়ে এসেছিলাম খুব সুন্দর বড় বড় ফুল ফুটছিল, তারপরে মাঝে কিছুদিন ফুল ওঠা বন্ধই হয়ে গেছিলো। এখন তাও কটা ফুটেছে, সে একটু আশার আলো বলে না, সেই আশার আলো হয়েছে। কারণ আমার না কোনো গাছগুলোতে ভালো করে ফুল উঠছে না। অপরিচিতা গাছে কি দিলে ফুল ওঠে সেটা বলো আমাকে একটু, সাদাটা তো হচ্ছেই না। আর এদিকে দেখো, আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই, আমার যেহেতু শরীর খুব অসুস্থ ছিল, তার সমস্ত কাজও নিজের হাতে করে অনেকটা গুছিয়ে দিয়েছে বলে আমি রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে যে বাসনগুলো পর্যন্ত ধুয়ে রাখতে পারি না, সমস্ত করে ভাতটা নামিয়ে তারপর আমি ওষুধ খেয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম। তো আমাকে উঠে ডেকে বললো যে এইগুলো হয়ে গেছে। তো আমি খুব খুশি, সকালে উঠে এত এত কাজ দেখলাম যখন হয়ে গেছে। আর পুজোটা মোটামুটি ও সব বাসন টাসনগুলো রেডি করে রেখে দিয়েছে ধুয়ে ধুয়ে। আমি উঠতে যেহেতু দেরি করেছিলাম, তাই বিছানাগুলো এখনও পড়ে আছে, আমি করব। কারণ একটা জিনিস দেখে নেবে, সংসারটা না আমাদেরই মানায়, আমরাই পারি, ওরা কিন্তু অতটা সহজে পারে না। ওরা যতই ছেলেরা বলুক না আমরা ঘরে সমস্ত কাজ করে দিলাম, ও হয়তো এটাই আজকে বলবে যে আমি সমস্তটা, হ্যাঁ এটা ঠিক যে ওর এত ব্যস্ততার মধ্যে ও যে আমার এতটা করে রেখে দিয়েছে, এটাই আমার কাছে অনেকটা, যে ও তো করে দিয়েছে না আমার জন্য। কিন্তু একটা জিনিস দেখে নেবে যে কিছু কিছু কাজ আমরা মেয়েরাই পারি, ওরা কিন্তু অতটা পারে না। সংসারটাকে খুঁটিনাটিভাবে সুন্দর করে সাজিয়ে ওঠানোর জন্য কিন্তু আমাদেরই দরকার, সেটা ওদের দ্বারা হয় না। বা সংসারে কোথায় কোন জায়গাটা ভালো করে ওয়াশ করতে হবে, কোন জায়গাটা ঠিক, এই যেমন দেখো না, জানালাটা লাগিয়ে পর্দা দিয়ে দিয়েছিল, কিন্তু জানালার ওই ধারে বৃষ্টি হওয়ার জন্য যে জানালার কি অবস্থা, সেইটুকু ওদের অতটা টনকে নেই। যখন খুলবে তখন দেখবে নোংরা, কিন্তু আমরা কি একটা দায়িত্ব নিয়ে আমাদের রেগুলার সেই কাজগুলো আমরাই কিন্তু করি, ওরা কিন্তু পারে না। তাই আমরা মেয়েরা কিন্তু এই জন্যই আমাদেরকে লক্ষ্মীরূপেই ডাকা হয়, কারণ আমরা সবটাই পারি, আমরা খুব সুন্দর করেই পারি। আমার তো মনে হয় আমরা পারি। কারণ আমি সত্যি কথা, বিয়ের আগে কিচ্ছু কাজ জানতাম না, বিয়ের পরই কিন্তু আমি আমার নিজের মতো করে নিজের ট্যালেন্টে সমস্ত কাজ শিখেছি। কিছু কিছু হয়তো শাশুড়ি মার কাছে শিখেছি। আর আমার ছোটোবেলাটা আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছিলাম, তো তাই বেশিরভাগটা আমি আমার জেঠিমার কাছে মানুষ হয়েছিলাম। তো আমার জেঠিমা বলতো যে মেয়েরা হলো গিরগিটির মতো রং পাল্টাতে হয়, আমরা যখন যে পরিবেশে যেভাবে পড়বো আমাদেরকে কিন্তু সেইভাবেই মানিয়ে নিতে হবে, এটাই আমাদের ধর্ম। তো জানি না, জেঠিমার কথাটা আজও আমার কানে বাজে, তাই আমি কিন্তু সেটাই চেষ্টা করি যে যেভাবে যে পরিস্থিতি হোক না কেন আমি ঠিক মানিয়ে নিই। কারণ বিয়ে পরপরই কিন্তু তোমার দাদা ভাই কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলো। মানে ভালো দেখেই আমার বিয়েটা দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের পরই না একটু অসুবিধায় পড়ে গেছিলো। তখন কিন্তু আমাকে অনেকটাই কষ্ট সহ্য করতে হয়েছে। জয়েন্ট ফ্যামিলি, শ্বশুরবাড়িতেও ছিল, যেহেতু তোমার দাদাভাই একটু ফিনান্সিয়াল কন্ডিশনটা খারাপ ছিল সেই টাইমটায়, কি জানি কি হয়েছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আমাকে অনেকটাই কষ্ট পেতে হয়েছে, কিন্তু আমি মানিয়ে নিয়েছিলাম বলে, হয়তো ধৈর্য ধরেছিলাম বলে আজ আবার ঠিক নিজের জায়গায় ফিরে এসেছি। আজকে তোমার দাদাভাইও ওভারকাম করে বেরিয়ে এসেছে, আমিও বেরিয়ে এসেছি। তাই আজকে আবার টুকটুক করে আমরা আমাদের সংসারটা নিজের মতো দুজনে গুছিয়ে নিই। আর এই দিকে এই ছেলের স্টাডি টেবিলটা, ও কিন্তু নিজের স্টাডি টেবিলটা পড়ে, কিন্তু আর এই ডেস্কটপটা আমার হাজব্যান্ডের, আর ওই ল্যাপটপটা আমার ছেলে। তো কি হয়, ও কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু নিজে সব কিছু গুছিয়ে নেয়, আর ছেলে কিন্তু তা না, ও যেখানে যেভাবে রইলো ওইভাবে ফেলে দিয়ে চলে গেল, কারণ মা আছে, মা গুছিয়ে নেবে। হয়তো আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম, মায়ের ভরসা করে অনেক কিছুই ফেলে দিতাম। আর এখনকার তো পড়াশোনার চাপ আমাদের থেকে অনেকটাই ওদের বেশি, অনেকটাই ওদের কম্পিটিশন বেড়ে গেছে, অনেকটাই চাপ পড়ে গেছে। আমরাও বড় ছেলেগুলোকে কি হয় চিৎকার চেঁচামেচি করে ওই চেষ্টা করি যে তাদের সবার মতো আমার ছেলেও হয়ে যাক, তার জন্য ওদের অনেকটা চাপ পড়ে যায়। এটা ঠিক নয়, কিন্তু আমরা মায়েরা কি একজনের হচ্ছে তখন হিংসে না, তখন আমার আমার
ছেলেটা বা আমার মেয়েটা, আমার সন্তান কি করে সেই জায়গাটায় পৌঁছাবে, ঠিক করে ওর উন্নতি হবে, ও যাতে জীবনে হয়তো আমরা একটা জিনিস নিতে গিয়ে অনেক সময় আমরা ভেবে থাকি যে এটা নেব কি নেব না, সংসারে চাপ পড়ে যাবে, ওদের যেন সেটা না হয়, ওরা যেন যেটার দিকে তাকায় সেটাই যেন পেয়ে যায়, এটাই আমাদের মনে হয়, তাই না? তার জন্য আমাদের সবসময় কি মনে হয় যে তুমি এখন স্ট্রাগল করে নাও, যাতে তোমাকে ভবিষ্যতে করতে না হয়, তুমি এখন একটু কষ্ট করো, পড়াশোনা করো, যাতে তোমার লাইফটা খুব ওয়েল অ্যান্ড গুড হয়ে যায়। কিন্তু ওদেরও বয়সের ধর্ম, ওরাও হয়তো সবসময় বেস্ট টাইমটা সবসময় পড়াশোনায় দিতে পারে না। আর এদিকে আবার তোমাদের দাদাভাই কিন্তু আমার ছেলেকে কোনো ব্যাপারে চাপ দেয় না, বলেন না ওর জীবনটা ওর মতো ও ঠিক গুছিয়ে নেবে, এতটা চাপ দেবে না, সবার দ্বারা সব হবে না। যদিও আমার ছেলে পড়াশোনায় ভালো, কিন্তু হয়তো বলে না ভালো তো শেষ নেই, আমরা চাই আরও ভালো হোক। তো তোমাদের দাদাভাই বলে না, এটা ঠিক না, ওকে ওর মতো করতে দাও, ওকে ওর মতো থাকতে দাও, ওকে ওর জীবনটা উপভোগ করতে দাও, শুধু মার্কসের পেছনে ছুটিয়ে কোনো লাভ হবে না, ওর লাইফটাকে ওর মতো বাঁচলে ও বাঁচার মতো বাঁচবে, তাহলে ও সবই পারবে, তুমি সব দিকটাই ওকে খুশি এনজয় দিতে দাও, দেখবে ও তখন পড়াশোনাটা ভালোভাবে করতে পারবে। ওই জন্য খুব একটু আমি বলতেও পাই না, কারণ ওই যে তোমাদের দাদাভাই বাধা দিয়ে দেয় বলে। আর বেশিরভাগ চেষ্টা করি ওর সমস্ত কাজগুলো আমি নিজে কিছুটা করে দেওয়ার, তাহলে কি ওর সুবিধা হয়, ওর অনেকটা হেল্প হয়। আর এদিকে দেখো, আমি কিছুদিন বাড়িতে ছিলাম না বলে বাড়ির এই জিনিসগুলো, আমার রোডের ধারে বাড়িটা তো তো খুব ধুলো বসে যায়। আর আমার একটা স্বভাব কী জানো তো, যে তোমাদের দাদাভাই এখন বকছিল যে তুমি এইমাত্র বিছানা থেকে শরীর অসুস্থতা নিয়ে উঠলে, তারপর এই যে পরিশ্রমগুলো করছো আবার তো পড়ে যাবে। কিন্তু আমি জানো তো একটু মানে শরীর সুস্থ হয়ে গেলে আমি আর বসে থাকতে না। আর এই ব্যাগটা দেখো, এটা আমার খুব প্রিয়, ছোট্ট একটা পাউচ। তো যেটা বলছিলাম যে আমি না খুব মানে অসুস্থ যখন হয়ে পড়ি, তখন একটু শুয়ে পড়লাম, মেডিসিন নিলাম, শুনলাম, আবার যেই একটু উঠে যায়, আমার তখন আর কিন্তু শুয়ে থাকা হয় না। আমার তখন ঘরের কোনখানটা অগোছালো আছে, কোনখানটায় ধুলো বসেছে, কোনখানটায় নোংরাগুলো জমে আছে, এইগুলো করতে আমি কিন্তু আবার উঠে লেগে যাই। তখন হয়তো একটু বকাবকি করে, কিন্তু দেখো ঘর সংসারগুলো তো আমাদেরকেই গুছাতে হবে না। ওরা বলে যে আমরা করে নেব, করে তো নেয়, সবটা কিন্তু পারে না। তোমরাই বলো পারে কি? পারে না। আমরা কোথাও গেলে ওরা ওই রান্নার দুটো হয়তো রান্না করে খেয়েছে, দুটো বাসন রেখে দিয়েছে, বা জামা কাপড়গুলো শুকিয়ে তুলে রেখে দিয়েছে, এটাতেই ওরা ভাবে অনেকটা করে দিয়েছে, কিন্তু এটা তো হয় না, না, আমাদেরকে অনেকটাই আবার নিজের মতো করে গুছিয়ে নিতে হয়। তো ও বললো আমি তো সব করেছি সকাল থেকে, তুমি কেন আবার এগুলো করতে? ঠিক আছে, তুমি তো অনেকটাই করে দিয়েছো, বাকিগুলো আমি করে নিই। আর এদিকে আমি কিন্তু কাজ করতে করতেই আমি রান্নাটা ছেড়ে নিই, কারণ আমি সকালে উঠেই তো জামা কাপড় ছেড়ে দিই। আর এই দেখো তোমাদের দাদাভাই জলগুলো ভরে রেখে দিয়েছে। তো যেহেতু জামা কাপড় ছেড়ে দিই, সেহেতু একদিকে কাজও করি আর রান্নাটাও বসিয়ে দিই, কারণ তাহলে দুদিকে আস্তে আস্তে হয়ে যায়। আমি রান্নাটা বেশিরভাগ স্লো ফ্লেমেই করি, তাতে সেদ্ধটাও হয় ভালো, গ্যাসটাও কম পড়ে। আমাদেরকে তো সবটাই সাশ্রয় করে চলতে হবে, তাই না? কারণ আমাদের যার যতই থাকুক না, হয়তো অনেকের আমার থেকে অনেক বেশি আছে, কিন্তু থাকলেও সাশ্রয় করে রাখলে সেটা আমাদেরই থাকবে। তো আমি সেই হিসেবে গ্যাসটা সিম করে করে রান্না করলে আমার গ্যাসটা অনেক দিন যায়, সুন্দর সেদ্ধও হয়, আর তার মাঝে অনেক কাজগুলো হয়ে যায়। ওই এক জায়গায় দাঁড়িয়ে থেকে রান্নার পেছনে অতটা সময় না দিলেও তখন চলে। তো এই যে এখন এগুলো সব মোছামুছি করে নিচ্ছি। আর এই হোয়াইট কিচেনটা আমার কিন্তু খুব একটা মানে বলতে পারো খুব শখের একটা জিনিস ছিল, যে আমার যেখানেই বাড়ি হবে আমার একটা হোয়াইট কিচেন হবে। কিন্তু এটা কেনার আগে সবটাই তৈরি হয়েছিল, ঢুকেছি আমি প্রথম, কিন্তু তৈরি তো হয়েছিল। তাই আমার খুব মনটা ভেঙে গেছিলো, ভেবেছিলাম আর হবে না। হঠাৎ একদিন দেখছি তোমাদের দাদাভাই একটা মিস্ত্রি ডেকে নিয়ে চলেই এসেছে, বলছে না ও হোয়াইট কিচেন যখন বলেছিল হোয়াইট কিচেনটাই হবে। তো সেই হিসেবে ও সব কিছু আবার নতুন করে আমাকে সব ভাঙাচোরা করে নতুন করে আবার আমার জন্য হোয়াইট কিচেন বানিয়ে দিয়েছে। তো এটাতে আমার খুব আবার মনটা ফ্রি হয়ে গেছে, কারণ আমি মনের আশাটা তো একটু হলেও পূর্ণ হলো, অতটা সবগুলো হয়তো হয়নি, এইটুকু তো হলো। তো আর হোয়াইট কিচেনে একটা সুবিধা কি, যে দেখতে খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে, বেশ সবসময় চকচক ঝকঝক করে, কিন্তু একটা কি আবার পরিশ্রমটা খুব বেশি। একটু যদি জলের ফোঁটাও
পেয়ে যায় না, সেখানে একটা স্পট পড়ে যায়, সেই স্পটটা মানে বড় চোখে লাগে। এই জন্য যাদের হয়তো সবসময় সংসারে কাজকে সময় দেওয়া যায় না, তাদের হয়তো একটু এড়িয়ে চলাই ভালো, কারণ সবসময় মেনটেন করে চলতে হবে। ধরে রাখো রান্নাঘরে যতক্ষণ রইলে ততক্ষণ একটু মোছা টোছা এসব করে রাখলে সুবিধা হয়। আর এদিকে আমার মাছের ঝোলের জন্য মাছ ভাজা হচ্ছিলো, বেগুন ভাজা হলো। আর আজকে একটা ডিমের কারি বানাচ্ছি, একটু অন্য স্বাদে বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। ডিমের কারিটাতে আমি আগে ওই তেলে জিরে গুঁড়ো দিয়ে গোটা জিরে দিয়েছি। এবার গোটা বড় বড় করে পেঁয়াজ, গোটা রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো এইগুলো দিয়ে নুন হলুদ দিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এটা যখন একটু মানে মানে কী বলবো, ওটা ফ্রাই হয়েই যাবে অনেকটা কষা কষা, তখন ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো, কারণ গরম অবস্থায় তো মিক্সিতে দেওয়া যাবে না। তাই ঠান্ডা করে তারপর ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে পেস্ট করে নিই। পেস্ট করার পর যখন আবার ওই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ওই যে মশলা যেটা পেস্ট করলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। মোটামুটি একটু যখন তেল ছেড়ে আসবে রান্নাটার মধ্যে ওই মশলাটা কষতে গিয়ে, তখন একটু জল দিয়ে তার মধ্যে ওই ভাজা ডিমগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিতে হয়। আর শীতকাল হলে তো একটু ধনে পাতা দিলে তো আরও টেস্টটা বেড়েই যায়। এখন তো শীতকাল নয়, আর ধনে পাতাটা সবসময় আমার খুব যে পছন্দ তা নয়, শীতেই পছন্দ। আর এইদিকে হচ্ছে আমার মাছের তেল ভাজা। মাছের তেল ভাজা তোমরা কে কে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমার কিন্তু খুব পছন্দ একটা খাবার মাছের তেল ভাজা। অনেক সময় আমি বেশিরভাগ দিন বেগুন দিয়ে বানাই, আর আজকে পেঁয়াজ দিয়ে বানিয়ে দিলাম, কারণ অনেকগুলো টুকটুক করে সবজি হয়ে গেছিলো, তাই আজকে শুধু তেল দিয়েই ভেজে দিয়েছি, পেঁয়াজ দিয়েই ভেজে দিয়েছিলাম। তো এই যে আমার লাঞ্চ এখন রেডি, সব কিছু হয়ে গেছে, মাছের ঝোলটা হচ্ছে আমাদের। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি মেম্বার বা বাড়ির সবার সাথে। আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না। আর বেশি বাড়ালাম না, আজকের মতো ভিডিওটা এতটুকুই করলাম। দেখা হবে আবার তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে।